টাইম হয়ে গেছে মনে হয়, চলে আসো তোমরা। আচ্ছা দেখো, এখানে আমি স্টেপগুলো তোমরা আসার আগে লিখে রেখেছি যেন আমাদের কালক্ষেপণ না হয় এবং আমরা যেন শেষ করতে পারি। আচ্ছা, তো প্রথম যে কথাটা, 1 নম্বর কথা, কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন। সো আমি এখানে কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করার জন্য ধরো আমাদের একটা সেল রয়েছে, এটা আমার একটা কোষ, এই কোষের ভেতরে একটা নিউক্লিয়াস রয়েছে, এই নিউক্লিয়াসের ভেতর ডিএনএ রয়েছে। সো ডিএনএটা আমার বের করতে হবে কোথা থেকে? একটা কোষ থেকে। তার মানে কি, এই কোষটাকে প্রথমে লাইসিস করতে হবে, এই কোষটাকে কি করতে হবে? এই কোষটাকে লাইসিস করে এই কোষটা থেকে ডিএনএটাকে পৃথক করতে হবে, এই কোষটাকে লাইসিস করতে হবে, লাইসিস করে ডিএনএটাকে পৃথক করতে হবে। সো কোষ আছে, কোষটাকে আমি প্রথমে কি করব? লাইসিস করব। লাইসিস করে আমরা এর যে নিউক্লিক অ্যাসিডটা বের করব, লাইসিস করব, লাইসিস করে আমরা নিউক্লিক অ্যাসিডটা বের করব, ডিএনএ বের করব এবং ডিএনএটাকে তারপর হচ্ছে এখন ডিএনএ মানে লাইসিস করার পর আলটিমেটলি এখানে ডিএনএ, আরএনএ, কিছু প্রোটিন সহ আলটিমেটলি আসবে। তো আমরা একদম ফুল যেটা চাচ্ছি সেটা আমরা পাবো না। এরপর আমরা একে সিজিয়াম ক্লোরাইড, আমরা একে কি করব? এই সিজিয়াম ক্লোরাইড যে রয়েছে, এই সিজিয়াম ক্লোরাইড দিয়ে বা সুক্রোজ গ্রেডিয়েন্ট, সোডিয়াম ক্লোরাইড বা আমাদের সুক্রোজ গ্রেডিয়েন্ট যেটাই আমরা ইউজ করি, সেটা দিয়ে যখন আমরা একে সেন্ট্রিফিউজ করব, এটা দিয়ে আমরা সেন্ট্রিফিউজ করলে আমাদের এই ডিএনএগুলা ব্যান্ড আকারে বের হয়। তো ডিএনএটাকে আমি আলাদা করতে পারলাম, ঠিক আছে। তাহলে সেলটাকে আমি লাইসিস করব, লাইসিস করে ডিএনএ এবং প্রোটিন বের করব, প্রোটিন বের করে আমরা সিজিয়াম ক্লোরাইড বা সুক্রোজ গ্রেডিয়েন্ট দিয়ে ডিএনএগুলোকে ব্যান্ড আকারে বের করব, ঠিক আছে। সো কাঙ্ক্ষিত ডিএনএ আমি নির্বাচন করলাম। এবার বাহক নির্বাচন করব। সো বাহক বা হোস্ট হিসেবে আমরা কাকে ইউজ করি? বাহক বা হোস্ট হিসেবে আমরা নর্মালি যে প্লাজমিড রয়েছে সেই প্লাজমিডকে আমরা ব্যবহার করি। রেস্ট্রিকশন এনজাইমের ব্যবহার, রেস্ট্রিকশন এনজাইম আমরা 2 জায়গায় ব্যবহার করব। ব্যাপারটা হচ্ছে, ধরো তুমি আমার যে ডিএনএ আছে, আমার ডিএনএ থেকে তুমি একটা স্পেসিফিক অংশ নিতে চাচ্ছ, আর নিয়ে তুমি কোথায় স্থাপন করবা? এই যে প্লাজমিড রয়েছে, এই প্লাজমিডের একটা স্পেসিফিক স্থানে তুমি স্থাপন করবা। তো এই রেস্ট্রিকশন এনজাইমটা তুমি তাহলে কোথায় ব্যবহার করবা? রেস্ট্রিকশন এনজাইমটা তুমি 2 জায়গায় ব্যবহার করবা। যে আমাদের যে কাঙ্ক্ষিত ডিএনএ, সেই কাঙ্ক্ষিত ডিএনএ তো এই রেস্ট্রিকশন এনজাইম দিয়ে এই জায়গাটা কাটবা, এবং হচ্ছে যে এই যে প্লাজমিড রয়েছে সেই প্লাজমিডের এই জায়গাটাও রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাটবা। তো রেস্ট্রিকশন এনজাইম দ্বারা 2টা জায়গায় তুমি কাটবা। কেটে তাহলে এই জায়গাটা তো কাইটা বাদ দিয়ে দিলা, আর এখান থেকে আমাদের এই যে অংশটা রয়েছে, এটা ধরো আমি নীলকালি দিয়ে এই অংশটাকে ডিমার্ক করি, যে অংশটা এই জায়গায় রয়েছে সেই অংশটা এরকম ধরো নীলকালি সমৃদ্ধ। সো এই জায়গাটা তাহলে আমাদের কি? এই জায়গাটা হচ্ছে এরকম, তাই তো? এই জায়গাটা এরকম। তাহলে এটা হচ্ছে আমাদের বাহক, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ, এটা হচ্ছে আমাদের বাহক প্লাজমিড। সো এখন কি করবা? এই অংশটা তুমি কাইটা ফেলছো, কাইটা ফেললে এখন কি করতে হবে? এই জায়গাটায় এসে এই যে আমাদের বাহক রয়েছে, এই বাহকটাকে আমরা অ্যাড করব। তাহলে কাটলাম কোন এনজাইম দ্বারা? কাটবো আমরা রেস্ট্রিকশন এনজাইম দ্বারা। রেস্ট্রিকশন এনজাইমের কাজই হচ্ছে কি করা? কাটাকাটি করা। আর ডিএনএ অনুসময় খণ্ডক করবো আমরা কি দ্বারা? লাইগেজ দ্বারা। ডিএনএ অনুসময়কে খণ্ডন আমরা কি করব? লাইগেজ দ্বারা করব। লাইগেজ দ্বারা ডিএনএ খণ্ডন করে আমরা এই যে ডিএনএটা তৈরি করলাম, এই ডিএনএটাকে আমরা কি ডিএনএ বলি? রিকম্বিনেন্ট ডিএনএ বলি। এই যে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ আছে, এই রিকম্বিনেন্ট ডিএনএটার সংখ্যা বৃদ্ধি করতে হবে আমার।
একটা রিকম্বিনেন্ট ডিএনএ দিয়ে টেস্ট করে কোনো ফল পাবো না, এই সংখ্যা আমি অনেক বাড়াইতে চাই। সংখ্যা বাড়াইতে চাইলে এমন এক জায়গায় নিতে হবে যে জায়গায় এই প্লাজমিডটা নিজে নিজে বিভাজন হতে পারে। সো আমরা জানি যে প্লাজমিড হচ্ছে সেলফ রেপ্লিকেটিং বা স্ববিভাজন ক্ষমতা সম্পন্ন। কোথায় সে স্ববিভাজন ক্ষমতা হবে? যখন সে একটা ব্যাকটেরিয়ার ভেতর যাবে। সো একে আমি ব্যাকটেরিয়ার ভেতর পাঠিয়ে দিব। সো ব্যাকটেরিয়ার ভেতর যখন যাবে তখন সে সেলফ রেপ্লিকেটিং, সে তার সংখ্যা বৃদ্ধি করতে থাকবে। এখন ব্যাকটেরিয়ার ভেতর কি চাইলেই প্রবেশ করা যায়? চাইলাম আর ব্যাকটেরিয়ার ভেতর প্রবেশ করে ফেললাম, এরকম ব্যাপারটা যে আমি ব্যাকটেরিয়াকে বলবো ও ব্যাকটেরিয়া ভাই, ব্যাকটেরিয়া ভাই আমাকে তোমার ভেতর প্রবেশ করতে দাও। ব্যাকটেরিয়া ভাই আমাকে বলবো আসো আসো আসো, তোমার জন্যই তো আমি বসে আছি, তুমি আসো, এরকম ব্যাপার। আর এই যে ধরো আমাদের কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচন করি, ধরো কাঙ্ক্ষিত ডিএনএ নির্বাচনের জন্য কি আমরা সবসময় সেল লাইসিস করব? সবসময় আমরা তো সেল লাইসিস করব না, আমরা দেখা যায় আমাদের জিন লাইব্রেরিও রয়েছে। তো কাঙ্ক্ষিত ডিএনএ আমরা আমাদের জিন লাইব্রেরি থেকেও বের করতে পারি, যে আমাদের জিন লাইব্রেরি আছে যে জায়গায় আমাদের অসংখ্য জিন, মানে বিজ্ঞানীরা যখন যেটা রিসার্চ করে যে জিনটা নিয়ে, সেই জিনটা হচ্ছে এই জিন লাইব্রেরিতে পাঠিয়ে দেয়। কি কি আমাদের জিন লাইব্রেরি রয়েছে? জিন লাইব্রেরিতে আমার যেমন ইকোলাই লাইব্রেরি, মানব জিনোম লাইব্রেরি, কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি। তো আমাদের জিন লাইব্রেরি আছে, এখানে অনেক জিন রয়েছে, যেমন আমাদের ইকোলাই লাইব্রেরি রয়েছে, মানব জিনোম লাইব্রেরি রয়েছে, তারপর হচ্ছে যে আমাদের আরেকটা লাইব্রেরি রয়েছে যেটাকে আমরা বলি হচ্ছে কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরি। কমপ্লিমেন্টারি ডিএনএ মানে কি? কমপ্লিমেন্টারি ডিএনএ হচ্ছে এমআরএনএ জাস্ট বিপরীত, এমআরএনএ জাস্ট বিপরীত। ধরো এটা হচ্ছে আমাদের এমআরএনএ, এটার মধ্যে এ ইউ জি ইউ এ জি এটা আছে, এই ছয়টা আছে, হ্যাঁ। এটা এমআরএনএ, এই এমআরএনএ জাস্ট বিপরীত, জাস্ট বিপরীত। এ থাকলে এখানে কি হবে? ইউ, ইউ থাকলে কি হবে? এ, জি থাকলে কি হবে? সি, ইউ থাকলে কি হবে? এ থাকলে কি হবে? ইউ, জি থাকলে হবে সি। এই যে এটাকে আমরা বলবো কমপ্লিমেন্টারি ডিএনএ, এটাকে আমরা কি বলবো? কমপ্লিমেন্টারি ডিএনএ। কমপ্লিমেন্টারি ডিএনএ যে স্ট্র্যান্ডটা, এটাকে ট্রান্সক্রাইব করে কিন্তু এমআরএনএ তৈরি হয়। সো কমপ্লিমেন্টারি ডিএনএ হচ্ছে যে আমাদের এমআরএনএ জাস্ট বিপরীত। এখন এই জিনটা আমাদের জিন লাইব্রেরিতে আছে। এখন জিন লাইব্রেরি অনেক ছোট একটা জিনিস, জিন লাইব্রেরি অনেক ছোট একটা জিনিস। এই জিন লাইব্রেরি থেকে খুব সহজে কোনো কিছু বের করা সহজ না। ধরো এই যে আমার ধরো এরকম ডাস্টারের যে জায়গাটা, সেটার মতো একটা জিন লাইব্রেরি, সেখানে ধরো 1 লাখ জিন আছে। সেখান থেকে তুমি তো দেখবাই না কোনটা কি জিন। তুমি জীবনে কোষ দেখছো, কোষই তো দেখো নি ঠিক মতো। কোষের নিউক্লিয়াস দেখছো, নিউক্লিয়াসই তো দেখো নি ঠিক মতো। সেই নিউক্লিয়াসের ভিতর ডিএনএ থাকে, এটাকে বের করা সম্ভব? সো এই জিন লাইব্রেরি থেকে আমরা কাঙ্ক্ষিত জিন বের করার জন্য, এই জিন লাইব্রেরি থেকে আমরা চাচ্ছি কি জিন বের করবো? যে কাঙ্ক্ষিত জিন। জিন বের করার জন্য আমরা ডিএনএ হাইব্রিডাইজেশন প্রব ব্যবহার করি। কি ব্যবহার করি? ডিএনএ হাইব্রিডাইজেশন প্রব, ডিএনএ হাইব্রিডাইজেশন প্রব। এটা কি আমাদের ডিএনএ হাইব্রিডাইজেশন প্রব ব্যবহার করি, ডিএনএ হাইব্রিডাইজেশন প্রব বলি। এই যে আমাদের ডিএনএ হাইব্রিডাইজেশন প্রব আছে, এটা আমাদের কিন্তু রেডিও অ্যাক্টিভ। এটা কেমন? আমাদের রেডিও অ্যাক্টিভ, দ্যাট মিনস তেজস্ক্রিয়। এটা কি হয়? এটাকে আমি যদি ছেড়ে দিই, ধরো আমি চাচ্ছি যে এই জিনটা আমি বের করতে চাচ্ছি, এই জিনটা আমি চাচ্ছি আমার কাজে লাগাবো। সো এটা ধরো আমাদের ডিএনএ হাইব্রিডাইজেশন প্রব। সো এটা হচ্ছে আমাদের প্রব, এটা একটা রেডিও অ্যাক্টিভ ম্যাটার, এটা জল করে। সো এটাকে আমি ছেড়ে দিলাম, এটাকে আমি ছেড়ে দিলে এটা এরকম নাচতে গিয়ে যখন এর খুঁজে পাবে, এর সাথে যুক্ত হবে এবং এটা লাইট ইমিট করতে থাকবে, বা এটা থেকে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স রিলিজ হবে, যা দিয়ে বিজ্ঞানীরা বুঝতে পারবে না ও ঠিকঠাক জায়গায় গেছে। পরে একে তুলে নিয়ে আসবে একটা পদ্ধতির মাধ্যমে। সো কাঙ্ক্ষিত জিন বের করার জন্য আমরা ডিএনএ হাইব্রিডাইজেশন প্রব ব্যবহার করি। এটা মেডিকেল অ্যাডমিশন টেস্ট 2015 সালের প্রশ্ন, এটা 2015 সালের প্রশ্ন। আর বর্তমানে হচ্ছে যে আমাদের কিছু জিন মেশিন আছে, সেই জিনের মেশিনের মাধ্যমে খুব সহজেই ডিএনএ হাইব্রিডাইজেশন প্রব ও পিসিআর এই জিনিসগুলা তৈরি করাই যাচ্ছে বাইরে থেকে। সো তৈরি করা যদি যায় তাহলে তো আমাদের খুবই ভালো। তো এরা আমাদের খুবই ভালো একটা প্রসেস। তো এখন হচ্ছে যে এই যে আমাদের হোস্ট নির্বাচন, এই হোস্ট নির্বাচন করে আমরা কি করব? এই রিকম্বিনেন্ট ডিএনএটাকে হোস্টের ভেতর প্রবেশ করাবো। আমরা কি করব? রিকম্বিনেন্ট, এই রিকম্বিনেন্ট ডিএনএকে হোস্টে প্রবেশ করাবো। এই যে আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ আছে, এই রিকম্বিনেন্ট ডিএনএ আমাদের কোথায় প্রবেশ করবে? রিকম্বিনেন্ট ডিএনএ আমাদের হোস্টে প্রবেশ করবে। এই যে রিকম্বিনেন্ট ডিএনএ হোস্টে প্রবেশ করবে, এ কি সহজেই প্রবেশ করতে চাবে? সহজেই এ প্রবেশ করতে চাবে না।
তো আমরা কি করব, ধরো একজনকে রিমান্ডে নিয়ে গেছে, যে ধরো বর্তমানে এই যে সিফাত শিপ্রা বের হয়েছে, শিপ্রা তো বের হয়ে তার ইউটিউব চ্যানেলে লেটস গো এর প্রচারণা চালাচ্ছে। ওরে মন চাইছে আমার ধরে মানে দুই গালে দুইটা দিই মেয়েটারে, কত বড় স্টুপিড। তা ওরে ধরো ও অনেক তথ্য জানে, ও তথ্য দিতে চাচ্ছে না, ওয়াইস ওর ইউটিউব চ্যানেলে প্রচারণা চালাচ্ছে। কারণ ওর থেকে যদি তথ্য চায় তাহলে কী করতে হবে, ওরে হচ্ছে রিমান্ডে নিয়ে কারেন্টের শক দিতে হবে, যে বল কি জানিস তুই। সো এই যে ব্যাপারটা ঠিক তেমনি ওরা যখন নিতে চাবে না আমাদের ব্যাকটেরিয়াগুলা, তখন এই ব্যাকটেরিয়াকে হোস্ট নির্বাচন করে রিকম্বিনেন্ট ডিএনএকে হোস্টে প্রবেশ করাবো। তখন আমরা কি কি পদ্ধতিতে দিতে পারি, আমরা হচ্ছে যে ক্যালসিয়াম সমৃদ্ধ একে আমরা হিট শক দিতে পারি, আগুন দিতে পারি, নিবি না নিতেই হবে তোর, হিট শক দিতে পারি। এরপর আমরা কি করতে পারি, তাও যদি না মানে তার ফুটা করে ভিতরে ঢুকাই দিব, সেটাকে কি বলা হয়, ইলেকট্রোপোরেশন। তাকে কি বলা হয়, ইলেকট্রোপোরেশন। তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি ইলেকট্রোপোরেশন। এই দুই পদ্ধতিতে আমরা প্রবেশ করাই দিতে পারি, কি বলি, আরেকটা হচ্ছে ইলেকট্রোপোরেশন। এখন ধরো এটা আমাদের একটা সিম্পল ব্যাকটেরিয়া ছিল, সে সুখে শান্তিতে জীবনযাপন করতেছিল। এখন এই যে সিম্পল ব্যাকটেরিয়া, এই সিম্পল ব্যাকটেরিয়ার মধ্যে এরকম আমাদের ক্রোমোজোম ছিল, এটাকে আমরা নিউক্লিওলাস বলি, এবং এই জায়গাটার মধ্যে আমাদের কি একটা রিকম্বিনেট ডিএনএ প্রবেশ করে দিলাম। আমি কি প্রবেশ করে দিলাম, একটা রিকম্বিনেট ডিএনএ প্রবেশ করে দিলাম। এই যে আমাদের রিকম্বিনেট ডিএনএ যেটাকে আমি প্রবেশ করাই, এটাকে আমরা বলি ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। এই যে ব্যাকটেরিয়াগুলো আছে, ব্যাকটেরিয়াগুলোকে আমরা কি বলি, এই ব্যাকটেরিয়াগুলোকে আমরা বলি ট্রান্সফর্মড। এই যে ব্যাকটেরিয়াটা নতুন তৈরি হলো, এই ব্যাকটেরিয়াটাকে আমরা কি ফর্ম ব্যাকটেরিয়া বলি, এটাকে আমরা বলি ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটাকে আমরা কি বলি, ট্রান্সফর্মড ব্যাকটেরিয়া বলি। ওকে, আচ্ছা পিসিআর এর কাজটা বলতেছি, পিসিআর এর কাজ সামনে আসতেছে। পিসিআর এর কাজটা বলবো ফারজান, পিসিআর বলবো। পিসিআর যেহেতু বর্তমান সময়ের অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস, পিসিআর না বললে হবে। আর তোমাদের বইয়ে এই যে আমাদের ভেতরে প্রবেশ করানোর, এটার অনেকগুলা পদ্ধতি বলা আছে, যে কোন পদ্ধতিতে আমাদের এই জিনিসটা প্রবেশ করানো যায়। যেমন আমরা যে হিট শক দিছি না, এটা হচ্ছে আমাদের কেমিক্যাল মেথড। এটা আমাদের কি মেথড, হিট শকের মাধ্যমে যে প্রবেশ করাইলাম, এটাকে আমরা বলি কেমিক্যাল মেথড বা রাসায়নিক পদ্ধতি, যে রাসায়নিক পদ্ধতিতে আমরা প্রবেশ করাইছি। আর ইলেকট্রোপোরেশন, এটা হচ্ছে আমাদের ফিজিক্যাল মেথড। এটা আমাদের কি হচ্ছে, আমাদের ফিজিক্যাল মেথড। ঠিক আছে, এখন আসো যে আমরা এই যে হোস্ট নির্বাচন, এই হোস্ট আমরা কিভাবে নির্বাচন, এটা আরও 3টা পদ্ধতির কথা তোমাদের বইয়ে বলা আছে, যে প্রত্যক্ষ নির্বাচন, প্রত্যক্ষ ভৌতিক, প্রত্যক্ষ রাসায়নিক, ভেক্টর ব্যবহারে পরোক্ষ প্রয়োগ, আরও 3টা পদ্ধতির কথা এখানে বলা আছে। তো আমরা এই 3টা পদ্ধতিও এখানে আলোচনা করি। এই 3টা পদ্ধতি আরও 3টা বলা আছে। একটা হচ্ছে যে প্রত্যক্ষ ভৌতিক, মানে একটা হচ্ছে ফিজিক্যাল মেথড। ফিজিক্যাল মেথডের মধ্যে আমাদের 3টা আছে। ফিজিক্যালের মধ্যে একটা নিয়ে আমরা আলোচনা করেছি, সেটাকে আমরা বলেছি ইলেকট্রোপোরেশন। ইলেকট্রোপোরেশন মানে গুঁতা দিয়ে প্রবেশ করা দেওয়া। আরেকটা বইয়ে বলা আছে, তার নাম হচ্ছে মাইক্রো ইনজেকশন। এটা হচ্ছে যে প্রবেশ করা দেয়, এটা হচ্ছে যে ইনজেকশন দেয়, মাইক্রো ইনজেকশন। আরেকটা হচ্ছে বায়োলিস্টিক, আরেকটা হচ্ছে গান শট। মাইক্রো ইনজেকশন, মাইক্রো ইনজেকশন দেওয়ার জন্য ব্যবহার করা হয় মাইক্রো পিপেট। এই মাইক্রো যে পিপেটগুলো আছে, এই মাইক্রো পিপেটগুলো দিয়ে দেয়। আরেকটা হচ্ছে বায়োলিস্টিক্স, গানশট। বায়োলিস্টিক, ব্যালিস্টিক থেকে বায়োলিস্টিক আসছে না, গানশট। এখানে কি করা হয়, এখানে একটা গোল্ড প্লেট বা স্বর্ণ পিণ্ডের উপর, গোল্ড প্লেটের উপর ডিএনএ বসিয়ে সেটাকে গুলি করে গাছে ঢুকানো হয়। জোস না, গাছের ভেতর স্বর্ণ। এই খবর যদি শুনতে পায় বাঙালি, গাছ ছাবা করে লাবে। ধরো যত গাছ আছে বাংলাদেশে সব গাছ কাইটা লাবে,
যে গাছের ভেতর স্বর্ণ ও মোর খোদা। তারপর হচ্ছে প্রত্যক্ষ হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড আর লাইপোজোম এই দুইটার মাধ্যমে। ওই যে ক্যালসিয়াম ক্লোরাইডটা আমরা হিট শক পড়ে আসছি, ক্যালসিয়াম ক্লোরাইডের এটা যে আমরা হিট শকে পড়ে আসছি, সেটাই আমাদের হিট শক, ক্যালসিয়াম সমৃদ্ধতে হিট শক দিয়ে প্রবেশ করানো হয়। আর আরেকটা হচ্ছে লাইপোজোম হচ্ছে যে আমাদের এই কৃত্রিম ভেসিকলের সাথে ডিএনএ সম্পৃক্ত হয়, পরে কোষ ঝিল্লির সাথে ভেসিকল সংযুক্ত হয়ে যায়, যে ডিএনএ অভ্যন্তরে প্রবেশ করে, ডিএনএ কোষের অভ্যন্তরে। আর হচ্ছে লাইপোজোম মানে একটা ভেসিকল, ডিএনএর চারপাশে একটা ভেসিকল দিয়ে আমরা প্রবেশ করাই। আর আরেকটা মেথড আছে, যে মেথডটার নাম হচ্ছে আমাদের যে ভেক্টর মেথড, যে ভেক্টর মানে বাহক, আমরা একটা বাহকের মাধ্যমে প্রবেশ করাতে পারি। অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমিফিসিয়ান্স আর একটা হচ্ছে টিএমবি, টোবাকো মোজাইক ভাইরাস, এক্ষেত্রে আমরা ভেক্টর বাহক, আমরা হচ্ছে যে ভেক্টরের মাধ্যমে, বাট এটা পরোক্ষ। আমরা উপরের যে দুইটা পড়লাম, উপরের দুইটা, এই দুইটা হচ্ছে আমাদের প্রত্যক্ষ, এই দুইটা কি আমাদের, এই হচ্ছে প্রত্যক্ষ। তো এই ভেক্টরের মাধ্যমে আমরা অ্যাগ্রোব্যাকটেরিয়া টুমিফিসিয়ান্স আর টিএমবি, নাম দুইটা জাস্ট মনে রাখো। তো এত ছোট জিনিস থেকে দেন অ্যাজ ইউজুয়াল প্রশ্ন। আর এই চ্যাপ্টার থেকে খুব বেশি প্রশ্ন আসতে মেডিকেলের জন্য দেখা যায় না, একটা দুইটা আসে, টিএমবি এই দুইটার ক্ষেত্রে দেখা যায়। সো এই যে জিনিসটা আছে, এইটা হচ্ছে যে আমাদের এই রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির স্টেপগুলা। আর রিকম্বিনেন্ট ডিএনএ টেস্ট, এখন তুমি রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করছো, রিকম্বিনেন্ট ডিএনএ টেস্ট করে দেখবা না যে না তুমি যা তৈরি করছো সেটা ঠিকঠাক আছে কিনা, যে কাঙ্ক্ষিত জিন বহন করতেছে কিনা সেটা তো তুমি দেখবা। তো কাঙ্ক্ষিত জিন বহন করতেছে কিনা সেটা আমরা দেখতে পারি তিনটা পদ্ধতিতে। কাঙ্ক্ষিত জিন বহন করছে কিনা সেটা আমরা দেখতে পারি হচ্ছে তিনটা পদ্ধতিতে আমরা দেখতে পারি। জিনিয়া খান আমরিন, মাত্র ক্লাস করতে আসছো? তো আমরা হচ্ছে যে রিকম্বিনেন্ট ডিএনএ যে রয়েছে, সেই রিকম্বিনেন্ট ডিএনএটাকে আমরা টেস্ট করে দেখব। এক নম্বরে হচ্ছে পিসিআর এর মাধ্যমে, পলিমারেজ চেইন রিঅ্যাকশনের মাধ্যমে। দুই নম্বরে আমরা হচ্ছে যে দেখতে পারি একে রেস্ট্রিকশন ডাইজেশনের মাধ্যমে আর জেনেটিক প্রোবের মাধ্যমে। রেস্ট্রিকশন ডাইজেশন, আর আরেকটা হচ্ছে জেনেটিক্যাল প্রোব। প্রোব মানে রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স, প্রোব মানে কি, রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স। তো জেনেটিক প্রোব নিয়ে প্রথমে কথা বলি। জেনেটিক প্রোব মানে একটা রেডিও অ্যাক্টিভ সাবস্টেন্স আমরা ব্যবহার করব, রেডিও অ্যাক্টিভ মেটাল ডিটেক্টরের মতো কাজ করে। তো দেখা যায় রেডিও অ্যাক্টিভলি চিহ্নিত টার্গেট জিনের পরিপূরক স্ট্রেন বিশিষ্ট ডিএনএ। তো ধরো আমি একটা জিন চাচ্ছি, যে জিনটার মধ্যে ধরো CCAUAC থাকবে, CCAUAC। তো আমি কি করব, আমি চাচ্ছি যে আমাদের যে রেস্ট্রিকশন এনজাইম যে আছে, মানে আমরা যে এই রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করলাম, এটার মধ্যে CCAUAG এই চারটা থাকবে, এই ছয়টা থাকবে। সো আমি এই ছয়টা জাস্ট বিপরীত কমপ্লিমেন্টারি একটা জেনেটিক প্রোব তৈরি করে দিব, প্রোব তৈরি করে ছেড়ে দিব। এই প্রোবটা কি, এই জায়গায় গিয়ে আমাদের যে রিকম্বিনেন্ট ডিএনএটা যদি সত্যি হয়, সেই রিকম্বিনেন্ট ডিএনএর সাথে গিয়ে যুক্ত হবে। এটা একটা। রেস্ট্রিকশন ডাইজেশন মানে হচ্ছে যে আমরা এই রিকম্বিনেন্ট ডিএনএটা একটা নির্দিষ্ট এনজাইমের বিরুদ্ধে তৈরি করি। নর্মালি আমাদের রিকম্বিনেন্ট ডিএনএটা তৈরি করা হয় পোকামাকড় থেকে উদ্ভিদকে বাঁচানোর জন্য। এখন যে পোকামাকড়টার কারণে আমরা বানাইছি বা যে ক্ষতিকর জিনিসটা থেকে বাঁচার জন্য বানাইছি, সেই ক্ষতিকর জিনিসটা আমাদের ঢেলে দিলে যদি দেখি যে না ক্ষতিকর জিনিসটাকে সে ধ্বংস করে দিতে পারছে, ক্ষতিকর জিনিস থাকা অবস্থায়ও তার সংখ্যা বৃদ্ধি করতে পারছে, তখন তাকে বললাম রেস্ট্রিকশন ডাইজেশন। আর পিসিআর এর ফুল ফর্ম হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। যে ডিএনএর চেইনটা ছোট, এত ছোট চেইন দেখে আমি বুঝতে পারতেছি না যে আসলে এখানে কি আছে কি না, এটাকে আমি অনেক বড় করে দিলাম। যদি এই ছোট চেইনটাকে আমি অনেক বড় একটা চেইনে তৈরি করতে পারি, পলিমারেজ চেইন রিঅ্যাকশন, অনেকগুলা চেইন তৈরি করতে পারি, অনেক বড় চেইন তৈরি করতে পারি, তখন কি সেটা আমার চোখের সামনে ভিজিবল হবে এবং আমরা দেখতে পাবো যে না আসলে আমরা যা চেয়েছি সেটা আমরা পেয়েছি কিনা। সো এই তিন প্রক্রিয়া রিকম্বিনেন্ট ডিএনএ আমরা কি করতে পারি, রিকম্বিনেন্ট ডিএনএ আমরা টেস্ট করতে পারি। ওকে, আচ্ছা তোমাদের বই আরেকটা কথা বলা আছে, সেটা হচ্ছে ইমপ্ল্যান্টা পদ্ধতি, মানে সরাসরি ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরির একটা পদ্ধতি বলা আছে। সরাসরি
জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম তৈরির একটা পদ্ধতি বলা আছে, তার নাম দিয়েছে তারা ইমপ্ল্যান্টা। ইমপ্ল্যান্টা জিনিসটা আসলে কি একটা উদ্ভিদের মধ্যে দেখা যায়। সেই উদ্ভিদটা কি? সেই উদ্ভিদের নাম হচ্ছে অ্যারাবাইডোপসিস। অ্যারাবাইডোপসিস, এটা হচ্ছে অ্যারাবাইডোপসিস। অ্যারাবাইডোপসিস, এই যে অ্যারাবাইডোপসিস রয়েছে, এই অ্যারাবাইডোপসিসকে তুমি একটা ব্যাকটেরিয়ার এর যে পুষ্পমঞ্জরি আছে, এই পুষ্পমঞ্জরিকে আমরা যদি এই অ্যারাবাইডোপসিস এটার পুষ্পমঞ্জরি মানে যেখান থেকে ফুল তৈরি হয় সেটাকে যদি আমরা ডুবায় রাখি, কোথায় ডুবায় রাখবো? এটাকে আমি হচ্ছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম। অ্যাগ্রোব্যাকটেরিয়াম, অ্যাগ্রোব্যাকটেরিয়াম কি? আমাদের একটা ব্যাকটেরিয়া। এর সাসপেনশনে একটা নির্দিষ্ট টাইম ডুবায় রাখলে, একটা নির্দিষ্ট টাইমটা বলা নেই আমাদের বই, নির্দিষ্ট সময় ডুবিয়ে রাখলে সেখান থেকে আমাদের এই জেনেটিক্যাল মডিফাইড অর্গানিজম বা ট্রান্সজেনিক অ্যারাবাইডোপসিস তৈরি হয়ে যাবে। তো এখানে আর কোনো টিস্যু কালচারের প্রয়োজন হয় না। এই যে মেথড, এই মেথডটাকে বলে ইমপ্ল্যান্টটা, যে প্ল্যান্টটাকে তুমি প্ল্যান্টটাকে ছেড়ে দাও তুমি এই সাসপেনশনে ব্যাকটেরিয়া, সেইটাকে আমরা বলি কি? ইমপ্ল্যান্টটা বলি। ওকে, এবার আসো যে আমরা বাকি অংশগুলোর মধ্যে যাই। বাকি অংশগুলোর মধ্যে আছে আমাদের জিন ক্লোনিং। জিন ক্লোনিং মানে আমার মতো অনেকগুলো অনুরূপ তৈরি করা, যে তার মানে একটা জিনের অনেকগুলো অংশ তৈরি করা। সো এরকম একটা জিনের অনেকগুলো তো অংশ আমরা কীভাবে তৈরি করতে পারি? তো আমরা র্যান্ডম তৈরি ক্রোমোজোম খণ্ড যে ভেক্টর হিসেবে অন্তর্ভুক্ত, এগুলো জিন লাইব্রেরিতে আছে। জিন ক্লোনিং, এখন আমরা জিন ক্লোনিং করব। ধরো আমি একটা জিন ক্লোনিং করতে চাচ্ছি, এখন এই জিন যে আমি ক্লোনিং করব, এই ক্লোনিংয়ের আমার উৎস কি হতে পারে? উৎস হচ্ছে যে আমরা র্যান্ডম, যে কোনো একটা র্যান্ডম আমি হচ্ছে লাইব্রেরি থেকে ব্যবহার করব। র্যান্ডম লাইব্রেরি জিন ইউজ, তুমি র্যান্ডমলি লাইব্রেরির যে কোনো একটা জিন ব্যবহার করে ফেললাম। এটা হচ্ছে আমাদের জিন ক্লোনিংয়ের প্রথম যে শর্ত এটা আছে। তারপর হচ্ছে যে এমআরএনএ থেকে রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কমপ্লিমেন্টারি ডিএনএ তুমি তৈরি করতে পারো। যে আমরা জানি কমপ্লিমেন্টারি ডিএনএ লাইব্রেরিও রয়েছে। এমআরএনএ থেকে আমাদের রিভার্স ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় কমপ্লিমেন্টারি ডিএনএ তৈরি করতে পারো। আরেকটা তুমি কি করতে পারো, যে তুমি হচ্ছে যে ল্যাবরেটরিতে তৈরি করতে পারো। ল্যাবরেটরিতে তুমি তৈরি করতে পারো কেমিস্টগণ দ্বারা। তুমি হচ্ছে জিন ক্লোনিং এর জন্য জিন যে আছে সেই জিনটাকে তৈরি করতে পারো। তো এখন জিন ক্লোনিংয়ের একটা এখন বর্তমানে সবচেয়ে বেশি যেটা ব্যবহার হচ্ছে পিসিআর। এই যে করোনা ভাইরাসের বিরুদ্ধে আমরা শুনি না যে রিয়াল টাইম পিসিআর করতেছে। পিসিআর মানে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। এখানে কি করা হয়? পলিমারেজ চেইন রিঅ্যাকশন, দ্যাট মিনস হচ্ছে রিঅ্যাকশন যে চেইনটা আছে, ডিএনএর যে চেইনটা আছে এটাকে অনেক গুণ বাড়ায়, পলিমার তৈরি করে। ডিএনএ যে চেইন রয়েছে এই চেইনটার একটা পলিমার তৈরি করে। ডিএনএ চেইনটাকে আমাদের কি তৈরি করে? এই ডিএনএ চেইনের একটা পলিমার তৈরি করে, এবং এটা খুব দ্রুত হয়। যেহেতু এটা খুব দ্রুত হয়, সো এই জন্য এই প্রক্রিয়াটা এখন পৃথিবীতে অনেক ব্যবহার হচ্ছে। এখানে কি করা হয়? এখানে করা হয় প্রথমে একটা যে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ আছে, সেই ডাবল স্ট্র্যান্ড ডিএনএটাকে আমার 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে, এটা হচ্ছে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ, এটাকে 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএতে কনভার্ট করা হয়। এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি করা হয়, সেখান থেকে আমাদের অসংখ্য কপি তৈরি করা হয়। এই যে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ আছে, এই সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ 5 প্রান্তে আমাদের একটা প্রাইমার যুক্ত করে। এই সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ আছে আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ, এটার পঞ্চম, এটা ধরো 5 প্রাইম, এটা হচ্ছে 3 প্রাইম। এটা 5 প্রাইমে আমাদের একটা প্রাইমার অ্যাড করে, 5 প্রাইমে একটা কি অ্যাড করে দেয়? প্রাইমার। তো এটার নাম কি? প্রাইমার। প্রাইমার মানে আমরা কি জানি? প্রাইমার মানে হচ্ছে শর্ট সিকোয়েন্স অফ আরএনএ। এটা তোমাদের ওই ইয়াতে পড়াইছিলাম, যে ফান্ড রেজিং কোর্সে পড়াইছিলাম, শর্ট সিকোয়েন্স অফ আরএনএ। শর্ট সিকোয়েন্স অফ আরএনএ, এই যে আমাদের শর্ট সিকোয়েন্স অফ আরএনএ আছে, এখানে মেইনলি আমাদের
12 থেকে 20টা বেস পেয়ার থাকতে পারে। হ্যাঁ, 12 থেকে 20টা বেস পেয়ার থাকতে পারে। প্রাইমার হচ্ছে শর্ট সিকোয়েন্স অফ আরএনএ। তাহলে এই যে জিনিসটা আছে আমাদের, এই জিনিসটা আমাদের এই যে ডিএনএ পলিমারেজ সম্পূর্ণ একটা পরিপূরক সম্পর্ক সূত্র, কয়েক মিনিটে এখান থেকে অসংখ্য কপি তৈরি হয়। তো এই যে আমাদের কপিগুলো আছে এগুলা কি এখানে দেখা যায় আমাদের কয়েক মিনিটে, এখন এই যন্ত্রের মধ্যে এটাকে দিয়ে দিলে কয়েক মিনিটে অসংখ্য হাজার 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 কপি তৈরি হবে এটার মতো সেম দেখতে। তার মানে কি এটার মতো সেম দেখতে যেহেতু তৈরি হচ্ছে, তার মানে কি এটা আমাদের ক্লোনিং একটা প্রক্রিয়া, যে এটার মতো সেম অনেকগুলো তৈরি করছে, ক্লোনিং। এখানে পলিমার তৈরি হয়, যে একবার রিয়াকশন শুরু হইতেই থাকে নিউক্লিয়ার চেইন রিয়াকশনের মতো পিসিআর। তো করোনা ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় করোনা ভাইরাসের যে ব্যাকটেরিয়াটা থাকে, সেই ব্যাকটেরিয়ার ভাইরাসটা থাকে, সেই ভাইরাসটা অনেক ছোটো, সেই ভাইরাসটাকে সংগ্রহ করে তার যে জীবাণুটা আছে, তার যে ডিএনএটা আছে, সেটাকে একটা পদ্ধতিতে আলাদা করা হয়। এখন করোনা ভাইরাসের তো ডিএনএ নেই, করোনা ভাইরাসের কি আছে, করোনা ভাইরাসের আরএনএ আছে, সেটাও কেমন সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ। তাহলে এই আরএনএ থেকে আমাদের প্রথমে কি তৈরি করতে হবে, এই আরএনএ থেকে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি করতে হবে। সো আরএনএ থেকে ডিএনএ তৈরি করাকে আমরা কি বলি, রিভার্স ট্রান্সক্রিপশন বলি। এবং এই যে ডিএনএ আছে, এই ডিএনএ থেকে আমাদের বহু কপি ডিএনএ তৈরি করতে হবে, যেন সেটা আমরা মাইক্রোস্কোপের নিচে দেখতে পারি, বা সেটা আমরা ডায়াগনোসিস করতে পারি আমাদের মেশিন। সো তাহলে এই বহু কপি তৈরি করাকে আমরা কি বলি, পিসিআর বলি। এই জন্য আমাদের করোনা ভাইরাসের যে টেস্টটা, এটাকে বলি আমরা আরটি-পিসিআর। আরটি-পিসিআর মানে কি, রিভার্স ট্রান্সক্রিপশন পলিমারেজ চেইন রিয়াকশনের মাধ্যমে আমরা করোনা ভাইরাসটাকে ডিটেক্ট করে থাকি। আমরা কি করি, আচ্ছা আবার বলছি, আমাদের এটা হচ্ছে আমাদের ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএ। এই ডাবল স্ট্র্যান্ডেড ডিএনএটাকে আমাদের সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএতে কনভার্ট করতে হবে, করার জন্য আমার 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার লাগে। এই 90 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিয়ে আমরা সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি করি। সেই সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ 5 নম্বর প্রান্তে আমরা একটা প্রাইমার যুক্ত করি, যে প্রাইমারটা হচ্ছে শর্ট সিকোয়েন্স অফ আরএনএ। এই যে প্রাইমারটা রয়েছে, এই প্রাইমারটাকে আমরা এই যন্ত্রে দিয়ে দিই। এই আমাদের যে পিসিআর মেশিন রয়েছে, আমাদের কি রয়েছে, পিসিআর মেশিন রয়েছে। এই পিসিআর মেশিন এটা দিয়ে দিলে এটার অসংখ্য কপি তৈরি হয়ে যাবে। কি তৈরি হয়ে যাবে, অসংখ্য কপি, যেগুলো দেখতে হুবহু এটার মতো। সো হুবহু জিনিস তৈরি করছি, দ্যাট মিনস কি আমি কি তৈরি করছি, আমি ক্লোন তৈরি করছি। দ্যাট মিনস আমি কি তৈরি করছি, ক্লোন তৈরি করছি। সো এই যে হুবহু তৈরি হয়, এটাকে আমরা বলি ক্লোন বলি। তো আর এটা হচ্ছে আমাদের পিসিআর পদ্ধতি। সো করোনা ভাইরাসের ক্ষেত্রে আমরা আরটি-পিসিআর করি, আমরা কোভিড টেস্ট করার জন্য, আমরা হচ্ছে কোভিড-19 টেস্ট করার জন্য আমরা আরটি-পিসিআর করি। তো সেটা বললাম যে আমাদের যে সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ রয়েছে, সেই সিঙ্গেল স্ট্র্যান্ড আরএনএ থেকে আমরা সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ তৈরি করি। তো আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় মানে কি, রিভার্স ট্রান্সক্রিপশন। সেই ডিএনএ থেকে অসংখ্য কপি তৈরি করি ডিএনএ, এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি পিসিআর বলি। তো এই জন্য এই দুইটা মিলে আমাদের করোনা ভাইরাসের টেস্টটাকে আমরা বলি আরটি-পিসিআর বা রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর। বুঝতে পেরেছো এবার? ওকে, এবার আসো যে আমাদের আরেকটা ক্লোনিং আছে। তাহলে এটা এক টাইপের ক্লোনিং। আরেকটা ক্লোনিং আছে যেটাকে আমরা বলি রিপ্রোডাক্টিভ ক্লোনিং। আমরা বলি রিপ্রোডাক্টিভ ক্লোনিং। তো এখানে আমরা 3টা ভেড়া নিই। প্রথম ভেড়া, দ্বিতীয় ভেড়া, তৃতীয় ভেড়া। প্রথম ভেড়ার স্তন গ্রন্থি থেকে, প্রথম ভেড়ার স্তন গ্রন্থি যে আমাদের রয়েছে, প্রথম ভেড়ার যে স্তন গ্রন্থি রয়েছে, এই প্রথম ভেড়ার স্তন গ্রন্থি থেকে আমরা হচ্ছে যে একটা কোষ নিব। প্রথম ভেড়ার কোন জায়গা থেকে আমরা একটা কোষ নিব, স্তন গ্রন্থি থেকে আমরা একটা কোষ নিব। আর আরেকটা ভেড়ার ডিম্বাণু থেকে আমরা একটা কোষ নিব। তো প্রথম ভেড়ার স্তন গ্রন্থি থেকে একটা কোষ নিব, কোষ নিয়ে সেটা থেকে আমরা নিউক্লিয়াসটা বের করব। দ্বিতীয় ভেড়ার আমরা ডিম্বাণু গ্রন্থি থেকে কোষ নিব, কোষ নিয়ে সেখান থেকে আমরা সাইটোপ্লাজমটা নিব, নিউক্লিয়াসটা সরায় ফেলব। সাইটোপ্লাজম আমরা এই দুইটা জিনিস নিব, মানে হচ্ছে এদের আমরা নিব,
নেওয়ার পর এই দুইটার মধ্যে আমরা মিলন ঘটায়া যে নতুন একটা কোষ তৈরি করব, ঠিক আছে। তাই প্রথম ভেড়া থেকে আসছে নিউক্লিয়াস, দ্বিতীয় ভেড়া থেকে আসছে সাইটোপ্লাজম, এরকম একটা কোষ তৈরি করব, ঠিক আছে। তারপর হচ্ছে কোষ নিব। এই কোষের ভেতর যে আমাদের এই যে নিউক্লিয়াসটা আছে, সেই নিউক্লিয়াসটা আমাদের বারবার বিভাজিত হয়ে কিসে কনভার্ট হবে, আলটিমেটলি ভ্রূণে কনভার্ট হবে। কিসে কনভার্ট হবে? ভ্রূণে কনভার্ট হবে। সেই ভ্রূণ যে রয়েছে, সেই ভ্রূণ আমাদের তৃতীয় ভেড়ার জরায়ুতে স্থাপন করব। এই যে তৃতীয় ভেড়ার জরায়ুতে স্থাপন করলাম, তাহলে আমাদেরকে প্রথম ভেড়ার স্তন গ্রন্থি থেকে আমরা নিলাম নিউক্লিয়াস, দ্বিতীয় ভেড়ার স্তন গ্রন্থি থেকে নিলাম সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের ভেতরে নিউক্লিয়াসটি স্থাপন করলাম, তার মানে একটা কোষ হইলো। এই কোষের নিউক্লিয়াসটা বারবার বিভাজিত হয়ে এই কোষটা একটা ভ্রূণে কনভার্ট হবে। তারপর সেই ভ্রূণটা তৃতীয় ভেড়ার জরায়ুতে স্থাপন করব। জরায়ুতে স্থাপন করে আলটিমেটলি এখান থেকে আমাদের কী আসবে? একটা নতুন ভেড়া আসবে। এই যে নতুন ভেড়া তৈরি হলো, এটাকে আমরা বলি রিপ্রোডাক্টিভ ক্লোনিং। এখন এই নতুন ভেড়া দেখতে কার মতো হবে? প্রথম ভেড়া, দ্বিতীয় ভেড়া না তৃতীয় ভেড়া? কার মতো হবে এই নতুন ভেড়া? এভাবে তৈরি হয়েছে আমাদের ডলি আপু, এভাবে তৈরি হয়েছে আমাদের ডলি আপু, যে নিজে একটা ভেড়া ছিল। কত সালে ডলি আপু আবিষ্কার হয়? 1996 সালে ডলি আপু আবিষ্কৃত হয়। ডলি ডলি, ইয়েস পাপা। ঠিক আছে, এই নিয়ে একজন ভেড়া ছিলেন। বলেন নতুন ভেড়া দেখতে কার মতো হবে? কমেন্টে জানান স্যাররা। বলবেন না নতুন ভেড়া দেখতে কার মতো হবে? প্রথম ভেড়া, দ্বিতীয় ভেড়া না তৃতীয় ভেড়া? বলেন। প্রথম ভেড়ার মতো হবে। কারণ কি? প্রথম ভেড়া আমাদের কি দিচ্ছে? প্রথম ভেড়া হচ্ছে আমাদের নিউক্লিয়াস দিচ্ছে। সো নিউক্লিয়াসই তো উদ্ভিদ প্রাণী সকল বৈশিষ্ট্য আছে, তাই না? সো নিউক্লিয়াস যার থেকে আসবে তার মতোই দেখতে হবে, প্রথম ভেড়ার মতো হবে। আমরা সব ব্যবহার শিখবো, যে কোথায় কোথায় ব্যবহার হয়। ব্যবহারের মধ্যে আমাদের যে ইম্পর্টেন্ট লাইনগুলো আছে, আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য যে লাইনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো পড়বো। যেমন 1 নম্বরে হচ্ছে যে তামাক গাছে আমাদের চেষ্টা করা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাসের, তামাক গাছ থেকে হেপাটাইটিস বি ভাইরাসের ভ্যাকসিন তৈরি। মানে তামাক খাইলে তোমার আর হেপাটাইটিস বি ভাইরাস হবে না। জোস না ব্যাপারটা? তামাক খাইতে হবে, হেপাটাইটিস বি মানে তামাক খাইতে হবে না, মানে তামাক থেকে পরে পরিশ্রুত উপায়ে ভিটামিন বি ভাইরাসের ভ্যাকসিন আলাদা করবে। তারপর ধরো হচ্ছে যে লবণ সহিষ্ণু পিনাট উৎপাদন করা হয়েছে। নর্মালি যে জায়গায় আমাদের লবণ সহিষ্ণু অঞ্চলে লবণ যেখানে আছে সেখানে আমাদের পিনাট জন্মায় না, তো লবণ সহিষ্ণু পিনাট তৈরি করা হয়েছে, পিনাট জাত উদ্ভাবন করা হয়েছে। তারপর ধরো আরও এরকম কিছু কিছু জাত উদ্ভাবন করা হয়েছে, যেমন তোমার আগাছা নাশক, যেমন গ্লাইফসফেট প্রতিরোধী সয়াবিন উৎপাদন, গ্লাইফসফেট প্রতিরোধী। তারপর হচ্ছে যে আগাছা প্রতিরোধী। আগাছা প্রতিরোধী জিনিসটা আসলে কি? যে আমাদের নর্মালি আগাছা জন্মাবি, তাই তো? আগাছা গাছের গোড়ায় জন্মাবি। এই আগাছা মারার জন্য সাহায্য করে হচ্ছে গ্লাইফসফেট। গ্লাইফসফেট কি করতে সাহায্য করে? আমাদের আগাছা নিধনে সাহায্য করে। পৃথিবীতে যে 78 প্রকার আগাছা আছে, সেই 78 প্রকারের মধ্যে তারা 76 প্রকারই ধ্বংস করে। 76 প্রকার আগাছা তারাই ধ্বংস করে, একা সিঙ্গেল হ্যান্ডেডলি তারা হচ্ছে এই আগাছাগুলা ধ্বংস করে। তো এদের আরেকটা ঝামেলা হচ্ছে, বাট এদের দিতে হয় আমাদের নর্মালি গাছ লাগানোর আগে, কারণ গাছ লাগানোর পরে যদি আমরা এদের দিই, এরা করে কি গাছও মারবে
আবার আমার আগাছাকেও মেরে ফেলবে, দুইটাকেই মেরে ফেলবে। সো দ্যাটস ওয়াই গাছ লাগানো অবস্থায় দেওয়া যায় না। পরে বিজ্ঞানীরা চিন্তা করলো যে গাছ লাগানো অবস্থায় তো দিতেই হবে, তো আমি এমন একটা গাছ উৎপাদন করি যেটা এই গ্লাইফসফেট প্রতিরোধী, গ্লাইফসফেট দিলেও তার কিছু হয় না। তারপর হচ্ছে যে আমাদের কৃষিক্ষেত্রে তো আমাদের ট্রান্সজেনিক জাত অনেক প্রভাব ফেলছে, কারণ ধরো এখন হচ্ছে যে তোমরা তো জানোই যে পোকামাকড় যেন না কামড়ায় এরকম জাত তৈরি করা হচ্ছে, তাইলে কি আমাদের রাসায়নিক সারের ব্যবহার অনেক অংশে কমে যাচ্ছে না, এবং ফলের উৎপাদনও কিন্তু বেড়ে যাবে, কারণ পোকামাকড় ধ্বংস করছে না। যেমন আমেরিকার যে তুলা গাছ আছে, তুলা গাছের মধ্যে হচ্ছে যে আমাদের এখন আগে যে তুলা ছিল, আমেরিকায় যে কটন ছিল, এখন এই কটনগুলো হয়ে গেছে আমাদের বিটি কটন। বিটি কটন মানে কি? বিটি কটন, যে এদের মধ্যে আমাদের এই কটনগুলোর মধ্যে ব্যাসিলাস থুরিজিনেসিস ব্যাকটেরিয়া যে আছে, সেই ব্যাসিলাস থুরিজিনেসিস ব্যাকটেরিয়ার জিন যোগ করা হয়েছে। এর মধ্যে আমাদের কিসের জিন যোগ করা হয়েছে? আমাদের বিটি কটন। বিটি কটন মানে হচ্ছে যে ব্যাসিলাস, এটা একটা মৃত্তিকাবাসী ব্যাকটেরিয়া, থুরিজেনেসিস, এই ব্যাসিলাস থুরিজেনেসিস ব্যাকটেরিয়া যোগ করেছে কটনের মধ্যে। এই ব্যাসিলাস থুরিজেনেসিস ব্যাকটেরিয়া যে জিন আছে সেই জিনটা যোগ করেছে, যে জিনটা আমাদের যে তুলাকে যে পোকা আক্রমণ করে সেই পোকার আক্রমণের প্রতিরোধী প্রোটিন তৈরি করে। তো এটা একটা আছে। তারপর আছে তোমার যেমন এই যে আগাছা নিধনকারী, তো বললামই যে আগাছা নিধন করার জন্য গ্লাইকোসেট ব্যবহার করা হয়েছে। তারপর হচ্ছে ধরো আমাদের অস্ট্রেলিয়াতে ভেড়া চাষের জন্য ক্লোভার ঘাস খাওয়ানো হয় ভেড়াদের। কি ঘাস খাওয়ানো হয়? ক্লোভার ঘাস। তো ক্লোভার ঘাসটার মধ্যে আমাদের সালফার থাকে না, ক্লোভার ঘাসের মধ্যে নর্মালি আমাদের কি থাকে না? সালফার থাকে না। সো সালফারটা আবার এই ক্লোভার ঘাসটা আমাদের কার খাদ্য? ক্লোভার ঘাস আমাদের ভেড়ার খাদ্য। সো ভেড়ার আবার লোমটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, তো ওরা ক্লোভার ঘাস খায়, বাট সেই ক্লোভার ঘাস সালফারবিহীন। সালফারের মধ্যে আমাদের কি আছে? লোম সৃষ্টির জন্য সালফার আমাদের খুবই প্রয়োজনীয় জিনিস। সো এই জন্য আমাদের কি করা উচিত? এই জন্য হচ্ছে যে আমাদের কি করতে হবে? এই জন্য যারা পশু পালে তাদের আলাদাভাবে সালফার খাওয়াতে হয় লোম ঘন হওয়ার জন্য। কেউ যদি গরিব হয় তাহলে সে আলাদাভাবে সালফার খাওয়াতে পারে না, তো লোম আমাদের পাতলা থাকে। লোম পাতলা থাকলে কি হবে? লোম পাতলা থাকলে ওই ভেড়ার লোম বেশি দামে বিক্রিও হবে না। সো দ্যাটস ওয়াই হচ্ছে যে আমরা কি করি, আমরা সূর্যমুখী যে গাছ আছে সেই সূর্যমুখী গাছে সালফার অ্যামিনো অ্যাসিড সৃষ্টিকারী জিন, এই যে আমরা ক্লোভার গাছের মধ্যে কি করি, আমাদের যে সূর্যমুখী গাছ আছে, সূর্যমুখী গাছে সালফার অ্যামিনো সৃষ্টিকারী যে জিন রয়েছে, এই সালফার অ্যামিনো সৃষ্টিকারী জিন এই অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমেফিকান্স, অ্যাগ্রোব্যাকটেরিয়াম টুমেফেসিয়ান্স ব্যাকটেরিয়ার মাধ্যমে ক্লোভার গাছে স্থাপন করা। টুমেফেসিয়ান্স বানানটা একটু দেখে নিও। এই ব্যাকটেরিয়ার মাধ্যমে এই ঘাসে স্থাপন করা হয়। সো ঘাসে যদি আমি স্থাপন করতে পারি এই জিনটা, ক্লোভার গাছের জিনের মধ্যে চেঞ্জ করে যদি আমি হচ্ছে সূর্যমুখী গাছের যে সালফার অ্যামিনো সৃষ্টিকারী জিন দিতে পারি, তাহলে ক্লোভার গাছ সব সালফার সমৃদ্ধ হয়ে গেল না? সালফার সমৃদ্ধ হয়ে গেলে আমাদের আর কোনো চিন্তা আছে? আমাদের আর কোনো চিন্তা নেই। তারপর যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সুপার রাইস বা গোল্ডেন রাইস। এটা খুবই ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে, সুপার রাইস বা গোল্ডেন রাইস। দেখো আমাদের যে দক্ষিণ এশিয়া আছে, দক্ষিণ এশিয়া মানুষের মেন খাবার ভাত, এবং দক্ষিণ এশিয়ার মেন দুইটা রোগ হচ্ছে রাতকানা এবং হচ্ছে রক্তশূন্যতা। মানে হচ্ছে যে এনিমিয়া আমাদের দেশের মেয়েদের মধ্যে খুব কমনলি একটা জিনিস, কারণ মেয়েরা হচ্ছে যে আউটফুড বা রিচ ফুডগুলো খায় না, তো নর্মালি আমাদের দেশের মানুষ ভাত খায়। সো ভাতের মধ্যে যদি আমি কোনোভাবে ভিটামিন এ তৈরির জিন এবং হচ্ছে যে আমাদের রক্ত তৈরির জিন বা লৌহ দিয়ে দিতে পারি, তাহলে ভাত খেয়েই দুইটার চাহিদা মিটে যাবে। সো এটার জন্য আমাদের সুপার রাইস তৈরি করার জন্য এই জ্যাপোনিকা টাইপ ধানে, জ্যাপোনিকা টাইপ যে ধান আছে সেই টাইপ ধানে আমাদের কি করা হয়, জ্যাপোনিকা টাইপ ধানে আমাদের 4টা জিন প্রবেশ করায়, বিটা ক্যারোটিন তৈরির 4টা জিন এবং আয়রন তৈরির 3টা জিন প্রবেশ করায়। তো এখানে আমাদের এই বিটা ক্যারোটিন তৈরির 4টা জিন প্রবেশ করায় আর আয়রন তৈরির 3টা জিন প্রবেশ করে। তো এর ফলে আমাদের যে ধানটা হচ্ছে 3টি জিন,
তো এর ফলে আমাদের যে ধান হবে সেই ধান খাইলেই আমাদের সকল চাহিদা মিটে যাবে। বাট এটা অনেক বছর আগে আবিষ্কার হলো, বাংলাদেশে এখনও সুপার রাইস বা গোল্ডেন রাইস আসেনি। তো এই বিটা ক্যারোটিন তৈরির 4টা জিন প্রবেশ করায় এই বিটা ক্যারোটিন তৈরির জিনটা আমরা পাই ড্যাফোডিল গাছে। আমরা কোথায় পাই? ড্যাফোডিল গাছে। ড্যাফোডিল নামক যে গাছ আছে সেই ড্যাফোডিল গাছ থেকে আমরা এই বিটা ক্যারোটিন তৈরির যে 4টা জিন আছে সেই 4টা জিন ক্যারি করি। সো জ্যাপোনিকা টাইপ ধান বা এই সুপার রাইস তৈরি করে কে, এটা আমাদের জানতে হবে যে সুইডেনের বিজ্ঞানী ইনগো পট্রিকাস এই সুপার রাইস আবিষ্কার করে। সুইজারল্যান্ডের বিজ্ঞানী ইনগো পট্রিকাস 1999 সালে এটা আবিষ্কার করে। তারপর রোগ প্রতিরোধকামী জাত তৈরি করা হচ্ছে, নাইট্রোজেন সংবর্ধন করতে পারে এরকম। জিনিয়া খান আমরিনের নেট কানেকশন চলে যাচ্ছে বারবার, সো স্যাড জিনিয়া। তারপর হচ্ছে নাইট্রোজেন সংবর্ধন করতে পারে এরকম কাজ করার চেষ্টা করছে বিজ্ঞানীরা। যে কারণ কি, পৃথিবীতে সবচেয়ে বেশি আছে আমাদের নাইট্রোজেন প্রকৃতিতে, তাও নাইট্রোজেন কি করা লাগে? বাইরে থেকে নেওয়া লাগে বা নাইট্রোজেন সার দিতে হয়। তো প্রকৃতির নাইট্রোজেন যদি উদ্ভিদ ব্যবহার করতে পারতো তাহলে হয়তো বাইরে থেকে সার দেওয়া লাগতো না। সো এই চিন্তা ভাবনাটা বিজ্ঞানীদের আসে যখন সিম নিয়ে তারা গবেষণা করতে যায়। সিম গাছের মূলে এরকম নোডিউল পাওয়া যায়, নোডিউল মানে এরকম বল গোল একটা হচ্ছে যে ফোসকার মতো ফুলা জায়গা, সেই জায়গাটার মধ্যে আমাদের কিছু ব্যাকটেরিয়া থাকে যারা করে কি প্রকৃতির নাইট্রোজেনটাকে গ্রহণ করে সেটাকে প্রসেসিং করে উদ্ভিদ বৃদ্ধির জন্য ব্যবহার করে। সো বিজ্ঞানীরা চিন্তা করলো এই ব্যাকটেরিয়ার যে জিনটা, সেই জিনটা যদি আমরা সব উদ্ভিদে দিয়ে দিতে পারি তাহলে সব উদ্ভিদ তো প্রকৃতির নাইট্রোজেনকে ব্যবহার করতে পারবে, তাহলে বাইরে থেকে আমার আর হচ্ছে নাইট্রোজেনযুক্ত সার দেওয়ার প্রয়োজনীয়তা নেই। সো এই জন্য এই বিজ্ঞানীরা হচ্ছে যে এই নাইট্রোজেন সংবন্ধন করার জন্য এরা কি করে, আমাদের এই যে আমাদের নাইট্রোজেন রয়েছে এই নাইট্রোজেন তারা সংবন্ধন করে। নাইট্রোজেন সংবন্ধন করার তারা চেষ্টা করছে, কোন জিন ইউজ করতে চাচ্ছে? নিফ জিন ইউজ করতে চাচ্ছে। কোন জিন ইউজ করতে চাচ্ছে? নিফ জিন ইউজ করতে চাচ্ছে। নিফ জিন ইউজ করে এই কাজটা করবে। তারপর হচ্ছে দ্যুতিময় গাছ তৈরি। দ্যুতিময় গাছ আমরা জানি জোনাকি পোকার জ্বলার জন্য কে দায়ী? লুসিফেরিন নামক এনজাইম দায়ী। লুসিফেরিন নামক এনজাইম বা লুসিফারেজ এনজাইম, এর প্রভাবে লুসিফেরিন, এই লুসিফেরিনটা আমাদের দ্যুতিময় গাছ। আমরা জানি যে আমাদের জোনাকি পোকার মধ্যে আমাদের কোন পদার্থ থাকে? লুসিফেরিন। এই লুসিফেরিন পদার্থের কারণে এরা জল করে। এই লুসিফেরিনটা বিজ্ঞানীরা বর্তমানে তামাকের মধ্যে দিয়ে দিয়েছে। তামাকের মধ্যে দিয়ে তামাকরে এখন হচ্ছে যে ধরো বড় বড় অনুষ্ঠানে তামাক দিয়ে রাখে চারপাশে, তামাক থেকে জ্বলতে থাকে। তামাক জ্বললে সেটা হচ্ছে যে কি হয়, যে তামাক জ্বলতেছে সেটা মানুষ বুঝতে পারে যে মানে দ্যুতিময়, তামাক গাছগুলোকে দ্যুতিময় করার চেষ্টা করছে। আমার কথা ভাই, করতে অন্য গাছ করতে, তামাক গাছ নিয়ে বিজ্ঞান রিসার্চে কিন্তু প্রচুর তামাক গাছ ব্যবহৃত হয়। তামাক গাছটা তারা ব্যবহার করছে দ্যুতিময় গাছ তৈরি করার জন্য। বীজহীন ফল সৃষ্টি করা হচ্ছে, যেমন জাপানে বীজহীন তরমুজ তৈরি করা হচ্ছে বীজহীন। তো আমাদের 8 নম্বর হচ্ছে যে যেমন বীজহীন ফল কি? বীজহীন ফলকে তৈরি করছে জাপান জাপান হচ্ছে যে তরমুজ তৈরি করছে, বীজহীন তরমুজ তৈরি করছে। এছাড়া আমাদের দেখো এরপর ব্যাসিলাস সাবটিলিস থেকে সিএসপি বীজিন খরা প্রতিরোধকারী, তারপর অ্যারাবাইডোস্পোসিস বলা আছে। তো এই জিনিসগুলো একটু পড়ে নিবে, নিচে ক্ষতিকর কীটপতঙ্গ রোধী কিছু কথা বলা আছে, এই জায়গাগুলো পড়ে নিবে তোমরা। আমি একটা জিনিস বলতে চাই যে এসআইটি, এটা নিয়ে একটু কথা বলতে চাই। এসআইটি মানে হচ্ছে স্টেরাইল ইনসেক্ট টেকনিক। এটা কোনো রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি না। এখানে করা হয় কি, ইনসেক্ট যে আছে, পতঙ্গ আছে, এগুলোকে রেডিয়েশন দিয়ে, আলো দিয়ে, মানে রেডিয়েশন দিয়ে এদেরকে আমরা স্টেরাইল করে দিব। মানে পুরুষ যে মশাগুলো আছে, পুরুষ মশার প্রজনন ক্ষমতা নষ্ট করে দিব। পুরুষ মশার প্রজনন ক্ষমতা যদি নষ্ট করে দিই তাহলে তারা স্ত্রীর সাথে যৌন মিলন করতে পারবে না, তো স্ত্রী ডিম পাড়তে পারবে না। সেভাবে মশার প্রজাতি ধ্বংস করা হবে। সো স্টেরাইল ইনসেক্ট টেকনিকটা বর্তমানে খুব ভালো, আমার কাছে ভালো লাগছে। এটা হচ্ছে কোনো আমাদের রিকম্বিনেট ডিএনএ টেকনোলজি না এটা, ঠিক আছে। তো বাংলাদেশেও এটা করার চেষ্টা করা হয়েছিল। লাস্ট ইয়ার ডেঙ্গুর সময় যখন বলা হয়েছিল যে পুরুষ মশাকে বন্ধা করে দেওয়া হবে, তখন এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা, ফেসবুকে নানা ট্রল হয়েছিল যে পুরুষ মশা বন্ধা করে দিবে। করা সম্ভব, এটা অসম্ভব কোনো ব্যাপার না।
তারপর হচ্ছে বাংলাদেশের জিএম ফসল, বাংলাদেশের প্রথম জেনেটিক্যাল মডিফাইড ফসল হচ্ছে বিটি বেগুন, ব্যাসিলাস থুরিজেনেসিস বেগুন। এটা 2022 সালের 2014 সালের 22 জানুয়ারি প্রথম আমাদের জিএম ফসল অনুমোদন দেওয়া হয়। তাহলে বাংলাদেশের প্রথম জিএম ফসলকে, বাংলাদেশের প্রথম জিএম ফসল কিন্তু বিটি বেগুন। এটা সাধারণ জ্ঞান এবং বায়োলজি দুইটার জন্য ইম্পর্টেন্ট। কত সালে অনুমোদন দেয়? 2014 সালে 22 জানুয়ারি বাংলাদেশের সর্বপ্রথম এই বিটি বেগুনের অনুমোদন দেয়। কত সালে? 2014 সালে 22 জানুয়ারি বিটি বেগুনের অনুমোদন দেয়। এখন এখান থেকে বই থেকে তোমরা এই বিটি বেগুনের, আচ্ছা বিটি বেগুন যেটা, বিটি বেগুন তো ব্যাসিলাস থুরিজেনেসিস, যেহেতু বাংলাদেশের এই জন্য ইম্পর্টেন্ট। বিটি বেগুন, বিটি বেগুন মানে হচ্ছে ব্যাসিলাস থুরিজেনেসিস। এই যে ব্যাসিলাস থুরিজেনেসিস আছে, এটা থেকে কোন জিনটা নেওয়া হয়? এটা থেকে নেওয়া হয় CRY1AC জিন। সেই CRY1AC জিন নিয়ে আমাদের কোথায় স্থাপন করে? আমাদের বেগুনি স্থাপন করে, বেগুনি স্থাপন করে আমাদের তৈরি করে কে? তৈরি করে এই বিটি বেগুন তৈরি করে। ঠিক আছে, আচ্ছা। আর এছাড়া আমরা কথা বলবো কিছুটা ইনসুলিন নিয়ে, কিছু কথা বলবো যে মানবদেহে কর্মক্ষম জিন আছে 25,000। আমাদের দেহে কর্মক্ষম জিন আছে কয় হাজার? 25,000। আমাদের জেনেটিক্যাল ডিজিজ কত হয়? জেনেটিক্যাল ডিজিজ হয় আমাদের প্রায় 3,500, অবশ্য প্রায় হবে। আর আমাদের যে ইনসুলিন আছে, ইনসুলিনটা হচ্ছে আমাদের একটা হরমোন। আমরা জানি আমাদের যকৃতের, আমাদের অগ্ন্যাশয়ের কোন কোষ থেকে ক্ষরণ হয়? বিটা সেল অফ প্যানক্রিয়াস থেকে এরা ক্ষরিত হয়। সো এরা হচ্ছে আমাদের একটা প্রোটিন। এরা তাহলে আমাদের কি বলছি? আমরা এদের একটা প্রোটিন বলছি। হরমোন মিন্স প্রোটিন। এটার মধ্যে আমাদের 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে। কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে সর্বোচ্চ? এখানে আমাদের অ্যামাইনো অ্যাসিড থাকে 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে। সর্বোচ্চ কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? সর্বোচ্চ 51টা অ্যামাইনো অ্যাসিড থাকে। এটার মধ্যে আমাদের দুইটা চেইন, একটাকে বলি আমরা চেইন এ, আর একটাকে বলি আমরা চেইন বি বলি। চেইন এ আর চেইন বি। সো চেইন এ বি এই দুইটার নিয়ে যদি আমরা কথা বলি, এ থেকে আসে হচ্ছে 21, আর বিতে তাহলে কয়টা হবে? 30। তাহলে এ চেইন আর বি চেইন, এ চেইনে কয়টা থেকে? 21টা, আর বি চেইনে কয়টা থেকে? 30টা। এবং এদের মাঝখানে যে বন্ডটা থাকে, সেই বন্ডটাকে আমরা বলি ডাইসালফাইড বন্ড। এটাকে আমরা কি বলি? ডাইসালফাইড বন্ড। আমরা কি বলি? আমরা বলি ডাইসালফাইড বন্ড বলি। আমরা কি বন্ড বলি? আমরা ডাইসালফাইড বন্ড বলি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের ডাইসালফাইড বন্ড। আর বর্তমানে হচ্ছে যে একটা জায়গায় এই ইনসুলিন তৈরির চেষ্টা করা হচ্ছে। ইনসুলিন তৈরির চেষ্টা চলতেছে কুসুম ফুলে। শুনবে যে ডায়াবেটিক্স গাছ বলে, তো যদিও খাইলে তেমন কোনো উপকার দেখা যায় না। সো ওই যে কুসুম ফুলে এই ইনসুলিন তৈরির চেষ্টা চলছে। যে ইনসুলিন তৈরি মানে কুসুম ফুল থেকে যদি ইনসুলিন তৈরি করা যায়, তাহলে এত ব্যয়বহুল পদ্ধতিতে আমার ইনসুলিন তৈরি করা লাগবে না। তোমাদের এইচএসসি পরীক্ষার জন্য তোমরা অবশ্যই এই জিনিসটা দেখবা। সর্বপ্রথম ইনসুলিন বাজারজাত করে ইলি লিলি কোম্পানি, তাদের বাজারজাত করার নাম ছিল হিউমেরিন। এটা দেখবা। এখানে খেয়াল করো কি করা হয়। এই ছবিটা তোমরা কতটুকু দেখতেছো দেখো, যে এখানে আমাদের কি করা হয় খেয়াল করো। এটা আশা করি পারো তোমরা। এই যে দেখো, এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা ইকলাই। এই ইকলাই ব্যাকটেরিয়ার ডিএনএটাকে বের করা হয় আমাদের যে অগ্ন্যাশয়ের বিটা কোষে, সেটা ডিএনএটাকে বের করা আনা হয়। ইকলাই এই জায়গায় কাটে, আমাদের ডিএনএটাকে কেটে একটা কাঙ্ক্ষিত জিন বের করে। কাঙ্ক্ষিত জিনকে ইকলাইয়ের সাথে যুক্ত করে একটা রিকম্বিনেন্ট ডিএনএ তৈরি করে। সেই রিকম্বিনেন্ট ডিএনএটাকে একটা ব্যাকটেরিয়ার ভেতর প্রবেশ করে। সেই ব্যাকটেরিয়াটা স্ববিভাজন বারবার বিভাজিত অসংখ্য এই আমাদের অগ্ন্যাশয়ের বিটা কোষের জিন সমৃদ্ধ রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত এই যে আমাদের ট্রান্সফর্ম ব্যাকটেরিয়া, তাদের সংখ্যা বাড়তে থাকে। এই ব্যাকটেরিয়াগুলো থেকে কাঙ্ক্ষিত জিনগুলা থেকে আমরা পরবর্তীতে এই ইনসুলিন হরমোনটা তৈরি করতে পারি। সো এই ছবিটা আমাদের এইচএসসি পরীক্ষার জন্য লাগবে। যদি আঁকতে পারো ভালো মতো, তাহলে তো হইলেই। আর এখানে এই প্রসিডিউরগুলো বলা আছে, এই প্রসিডিউর নিয়ে অল্প অল্প কিছু কথাবার্তা বলে দিবা। ঠিক আছে, ছবি হয়তো ভালো মতো দেখা যায় নাই, বাট আশা করি তোমরা এটা পারো। যদি কেউ না পারো আমাকে জানাও, আমি তাহলে একটা ছোট ভিডিও দিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এটাকে। আর এছাড়া আছে আমাদের ইন্টারফেরন। ইন্টারফেরন হচ্ছে আমাদের একটা গ্লাইকোপ্রোটিন। ইন্টারফেরন
ইন্টারফেরন আসলে কি আমাদের একটা, এটা হচ্ছে আমাদের গ্লাইকোপ্রোটিন। এই গ্লাইকোপ্রোটিনটা আমাদের কি করে, এরা হচ্ছে আমাদের সেকেন্ড লাইন অফ ডিফেন্স, আমাদের বডির ন্যাচারাল ডিফেন্স, সেকেন্ড লাইন অফ ন্যাচারাল ডিফেন্স, ঠিক আছে। এটা কিন্তু আমাদের বডির ভেতর তৈরি হয়। আর এরা হচ্ছে ভাইরাস অ্যান্ড ক্যান্সার সেলের বিরুদ্ধে এরা কাজ করে। ওকে, ইন্টারফেরন আবিষ্কার করেছে লিন্ডেনম্যান 1957 সালে, এটা মনে রাখতে হবে। তারপর হচ্ছে টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর। এটা লাইফ সেভিং একটা জিনিস। দেখো প্লাজমিনোজেন এটা থেকে আমাদের তৈরি হয় প্লাজমিন, যে প্লাজমিনটা আমাদের একটা ক্লট ধ্বংসকারী। তো যারা স্ট্রোকের পেশেন্ট, স্ট্রোক করে বা অনেক সময় হার্ট অ্যাটাক, হার্ট ফেলিওরে দেখা যায় আমাদের রক্তনালীতে চর্বি জমে গেছে, সেই চর্বির কারণে আমাদের রক্তকণিকাগুলো ভেঙে সেখানে একটা রক্তের চাক তৈরি হয়ে জায়গাটা অফ হয়ে গেছে। সেই রক্তের চাক তৈরি হয় যেটা, সেটাকে আমরা বলি ব্লাড ক্লট, দেহের ভেতর ব্লাড ক্লট হয়ে গেছে। সেই ক্লটটাকে ভাঙা দরকার। ক্লটটাকে ভাঙার জন্য আগে আমরা স্ট্রেপ্টোপেপসিন নামে একটা ব্যাকটেরিয়া, স্ট্রেপ্টোকাইনেজ নামক একটা ব্যাকটেরিয়া থেকে পাওয়া এনজাইম ব্যবহার করতাম আমরা। এই যে ক্লট বাঁধা রক্ত, এই ক্লট গলাতেই লিখি, গলাতে সাহায্য করে। সো ক্লট গলাতে আমরা আগে হচ্ছে ব্যবহার করতাম হচ্ছে স্ট্রেপ্টোকাইনেজ। এই স্ট্রেপ্টোকাইনেজটা আমাদের কোথা থেকে আসে, ব্যাকটেরিয়া থেকে আসে। সো ব্যাকটেরিয়া থেকে যেহেতু স্ট্রেপ্টোকাইনেজ আসে, এরা ক্লট গলাতে আমাদের সাহায্য করে। সো এই যে আমাদের স্ট্রেপ্টোকাইনেজ আছে, বাট এরা হচ্ছে আমাদের অ্যালার্জিক রিয়াকশন করে, প্রচুর অ্যালার্জিক রিয়াকশন। কেন অ্যালার্জিক রিয়াকশন করে? কারণ হচ্ছে এরা তো মানবদেহের জিনিস না, মানবদেহের সাথে এরা, আম্মু একটু পানি দিয়ে যায় হতো, আম্মু পানি। তো যেহেতু মানবদেহের সাথে জড়িত না, এদের আমাদের অ্যালার্জিক রিয়াকশন ক্রিয়েট হয়, ঠিক আছে। তো আমাদের এই যে প্লাজমিন আছে, সেই প্লাজমিনটা কি করে আমাদের এই, সো স্ট্রেপ্টোকাইনেজও আমাদের ক্লট ভাঙতে সাহায্য করে, প্লাজমিনও আমাদের ক্লট ভাঙতে সাহায্য করে। বাট প্লাজমিনটা হচ্ছে আমাদের ন্যাচারাল, সো প্লাজমিনটা আমাদের দেহেই তৈরি হয়। বাট ঝামেলা হচ্ছে প্লাজমিনটা প্লাজমিনোজেন রূপে থাকে। প্লাজমিনোজেন ফর্ম মানে হচ্ছে ইনঅ্যাক্টিভ, এই ফর্মে সে কাজ করতে পারে না। প্লাজমিন মানে হচ্ছে সে অ্যাক্টিভ, এই ফর্মে সে কাজ করতে পারে। সো আমার প্লাজমিনোজেনটাকে যদি আমি প্লাজমিনে কনভার্ট করতে পারি, তাহলে আমার নিজের বডির জিনিসই কাজ করতে পারতেছে। এই জন্য আমরা এখানে একটা এনজাইম ব্যবহার করতে পারি, টিপিএ, টিস্যু প্লাজমিনোজেন অ্যাক্টিভেটর, যেটা এই প্লাজমিনকে অ্যাক্টিভ করে এই আমাদের এই জিনিসটাকে ভাঙতে সাহায্য করে। আর আরেকটা হচ্ছে আমাদের ইরাইথোপয়েটিন। ইরাইথোপয়েটিন নিয়ে কথা বলা হয়। ইরাইথোপয়েটিনটা হচ্ছে আমাদের এই ইরাইথোপয়েটিনটা আমাদের কিডনিতে তৈরি হয়। কোথায় তৈরি হয়? কিডনিতে তৈরি হয়। ইরাইথোপয়েটিনের একটা বিশেষ ভূমিকা কি, তারা আমাদের আরবিসি প্রোডাকশনে হেল্প করে। বাট যারা ডায়ালাইসিসের পেশেন্ট, পানি চাইছি, যারা ডায়ালাইসিসের পেশেন্ট, তাদের হচ্ছে এই ইরাইথোপয়েটিন কমে যায়। সো দ্যাটস তাদের আমি ইরাইথোপয়েটিন বাড়ানোর জন্য আমি তাদের ইনজেক্টেড ইরাইথ্রোপয়েটিন দেব। সো আমি এই যে ইনজেক্টেড ইরাইথোপয়েটিন যে তাদের দিব, সো আমার এই ইরাইথোপয়েটিন তৈরি করতে হবে না। সো ইরাইথোপয়েটিনটাও আমাদের এই জেনেটিক্যাল মডিফাইড উপায়ে
তৈরি করা হয়। আচ্ছা আমি একটু পানি খেয়ে আসি, গলা ব্যথা করতেছে। যে পরিমাণ কথা বলা হয় কবে জানি গলা ছিঁড়া যায়। মা আচ্ছা, ইন্টারফেরনটা আমাদের বাজারে কিন্তু বিটা ফেরন রূপে বর্তমানে বিক্রি হচ্ছে খুব। ওকে, তারপর এছাড়া আমাদের জিন থেরাপির কথা বলা হয়েছে, মলিকুলার ফার্মিং, বায়ো ফার্মিং। বায়ো ফার্মিংটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বইয়ের ইম্পর্টেন্ট কথাগুলো জাস্ট বলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা বইটা ভালো করে পড়লে আরও কিছু ইনফরমেশন অবশ্যই মনে রাখবে, বাট যা আমি পড়াচ্ছি তা ভুলবা না জীবনও। বায়ো ফার্মিং, তো বায়ো ফার্মিং প্রক্রিয়ায় আমাদের হচ্ছে যে আমাদের যে পশু পাখি থেকে আমরা যা যা পাচ্ছি, ধরো গরু থেকে আমরা যা যা পাচ্ছি সেগুলোকে আমরা ইউজ করে হচ্ছে যে কিছু জিনিস তৈরি করার চেষ্টা করছি। যেমন ধরো ছাগল থেকে আমরা অ্যান্টিথ্রম্বিন তৈরি করছি, ধরো ছাগল থেকে আমরা অনেক কিছু তৈরি করছি। ছাগল থেকে আমরা অ্যান্টিথ্রম্বিন তৈরি করছি। ছাগল থেকে আমরা স্পাইডার সিল্ক তৈরি করছি ছাগলের দুধ থেকে। এই যে অ্যান্টিথ্রম্বিন, এই অ্যান্টিথ্রম্বিনটা আসলে আমাদের একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিথ্রম্বিনটা আমাদের কি? অ্যান্টিথ্রম্বিনটা হচ্ছে আমাদের একটা অ্যান্টিকোয়াগুলেন্ট। অ্যান্টিকোয়াগুলেন্ট মানে হচ্ছে যেটা আমাদের ব্লাড ক্লটিংটা প্রিভেন্ট করে, ব্লাড জমাট বেঁধে গেছে সেই জমাট বাঁধাটাকে আটকায়। এই দুইটা কাজ করে আমাদের, ঠিক আছে? পরিবেশ ব্যবস্থাপনায় আমাদের প্রচুর পরিমাণে হচ্ছে আমাদের এই জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং আমরা ব্যবহার করি পরিবেশ ব্যবস্থাপনার ক্ষেত্রেও। যেমন কলকারখানার বর্জ্য থেকে আমাদের যা বের হয়, ধরো সিঙ্গেল সেল প্রোটিন, তা মানুষের খাদ্য হিসেবে ব্যবহার হয়। অণুজীবের সহায়তায় দুধের ডেইরি কারখানা থেকে হুই থেকে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায়। তো পরিবেশ ব্যবস্থাপনায় আমাদের কি হয়? পরিবেশ ব্যবস্থাপনার মধ্যে আমরা দেখতে পারি যে এখানে আমাদের আমাদের মনে রাখতে হবে, যেমন সিঙ্গেল সেল প্রোটিন, এটা হচ্ছে আমাদের এই জিনিসটা লিখে নাও, ঠিক আছে? আমাদের এই জিনিসগুলো থেকে এমসিকিউ আসে।
যে সিঙ্গেল সেল প্রোটিন থেকে আমরা মানুষের খাদ্য পাই, ডেইরি কলকারখানা মানে দুধের কলকারখানায় যে বর্জ্য পদার্থগুলো হয় সেখানে হোয়ে নামক একটা প্রোটিন থাকে, যে হোয়ে নামক একটা পদার্থ থাকে যা থেকে ল্যাকটিক অ্যাসিড তৈরি করা যায়। পাল্প পেপার, আমরা যে পেপার তৈরি করি সেখানে টরুলা নামক ইস্ট জন্মায় যেখানে প্রচুর আমিষ থাকে। স্যাকারোমাইসিস, সেরেভেসিয়া আর টরুলা ইউটিলিস আরেকটা নাম আছে, সেখান থেকে আমাদের অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এছাড়া আমাদের হচ্ছে নানা শিল্পের কথা বলা আছে। আমি একটা জিনিস মনে রাখাইতে চাই বা এটা স্পেসিফিকলি ইম্পর্টেন্ট, যে আমাদের যে সমুদ্রের তেল জমে না, সেই সমুদ্রের তেলটাকে ঠিক করতে বা সমুদ্রে আমাদের তেল পড়ে গেলে দেখা যায় সব ট্যাঙ্কারগুলা এক দেশ থেকে আরেক দেশ হচ্ছে যে তেল যায় তো সমুদ্র দিয়েই, তাই না? তো সমুদ্রের তেল অপসারণে আমাদের তিনটা জিনিস সাহায্য করে। একটা হচ্ছে সিউডোমোনাস, যেটা আমাদের আসল তেলটাকে, যদি কখনো তেল সমুদ্রের উপরের স্তরে পড়ে যায় সেই তেলগুলোকে ভেঙে 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 ঠিক করার জন্য কাজ করে। এছাড়া থাকে আমাদের নোকার্ডিয়া, এছাড়া থাকে আমাদের মাইকোব্যাকটেরিয়া, এই তিনটা থাকে। আচ্ছা, আমাদের কি থাকে? মাইকোব্যাকটেরিয়া। তারপর হচ্ছে পয়ঃবর্জ্য বর্জ্য বা সিওয়েজ আত্তীকরণ আছে আমাদের। সেখানে আমাদের হচ্ছে যে আমাদের যে বাড়ির যে সিওয়েজটা আছে সেই সিওয়েজটাকে পরিশোধন করা হয়। তো এখানে মাথায় রাখতে হবে যে আমাদের দুইটা ট্যাঙ্কের মাধ্যমে কাজটা করে। একটাকে বলা হয় অ্যারোশন ট্যাঙ্ক আর একটাকে বলা হয় সেডিমেন্টেশন ট্যাঙ্ক। এটাকে বলা হয় অ্যারোশন ট্যাঙ্ক আর একটাকে বলা হয় সেডিমেন্টেশন ট্যাঙ্ক, এরকম। আচ্ছা, এই জায়গাতে ধরো হচ্ছে যে আমাদের এই যে সিওয়েজগুলা যা আছে, বর্জ্য বলো বা সিওয়েজ বলো, এরা এই জায়গা দিয়ে আসে। এই পদ্ধতিটাকে আমরা বলি অ্যাক্টিভেটেড স্ল্যাজ পদ্ধতি আমরা বলি, ঠিক আছে? অ্যাক্টিভেটেড স্ল্যাজ পদ্ধতি। তো এখানে আমাদের দুইটা ট্যাঙ্ক থাকে, একটাকে বলি আমরা অ্যারোশন ট্যাঙ্ক আর একটাকে বলি সেডিমেন্টেশন ট্যাঙ্ক। প্রথম ট্যাঙ্কে আমাদের ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি থাকে যা জৈব বস্তুকে ভেঙে কার্বন ডাইঅক্সাইড ও পানিতে পরিণত করে। এই অ্যারোশন ট্যাঙ্কে আমাদের ব্যাকটেরিয়া অ্যান্ড ফাঙ্গাস থাকে। এই ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের কাজ কি? আমাদের এই যে সিওয়েজগুলো আছে এই সিওয়েজগুলোকে সে সিওয়েজগুলোকে ভেঙে সে কার্বন ডাইঅক্সাইড এবং পানিতে কনভার্ট করে। তো আমাদের যে সিওয়েজ বা বর্জ্য আছে সেই বর্জ্যগুলোকে এই অ্যারোশন ট্যাঙ্কে যে ব্যাকটেরিয়া ফাঙ্গাস থাকে তারা ভেঙে পানিতে তৈরি করে, কার্বন ডাইঅক্সাইড ও পানিতে তৈরি করে। আর সেকেন্ড যে আমাদের, তো এরকম পানিতে তৈরি হলে এখান দিয়ে দেখা যায় এই পানিগুলো বের হয়ে যায়, এই নিচে কিছু সেডিমেন্টেশন জমে, সেখানে সেডিমেন্টেশন জমে বলে এখানে সেডিমেন্টেশন ট্যাঙ্ক বলে। আর ব্যাকটেরিয়া হিসেবে এখানে স্পেসিফিকলি একটা ব্যাকটেরিয়া ইউজ করা হয়, তার নাম মনে রাখতে হবে জুগলিয়া র্যামিগেরা। এটা ভুললে চলবে না, আর দুনিয়া সব কিছু ভুলে যাও। জুগলিয়া র্যামিগেরাটা ব্যবহার করে এখানে এই অ্যারোশন ট্যাঙ্কে। আচ্ছা, তারপর হচ্ছে জিনোম সিকোয়েন্সিং। জিনোম সিকোয়েন্স মানে হচ্ছে আমাদের তো 23 জোড়া ক্রোমোজোম আছে, 23 জোড়া ক্রোমোজোমের সেটকে একটা জিনোম বলে। তাহলে আমাদের তো 23 জোড়া মানে 23টা ক্রোমোজোমকে একটা জিনোম বলে। সো 23 জোড়া ক্রোমোজোম মানে আমাদের কয় জোড়া জিনোম আছে? এক জোড়া জিনোম রয়েছে। জিনোম মানে হচ্ছে যে আমাদের একটা ক্রোমোজোমকে একদম পায়ের থেকে শুরু করে মাথা পর্যন্ত যত ক্রোমোজোম আছে সেগুলোকে তুমি সিরিয়ালি সাজাবা, এটাকে বলা হয় জিনোম সিকোয়েন্সিং। তো আমাদের তো অসংখ্য লাখ লাখ জিনোম রয়েছে। তো জিনোম সিকোয়েন্সিংয়ের প্রবর্তক হচ্ছে ডক্টর এফ স্যাঙ্গার। জিনোম সিকোয়েন্সের প্রবর্তককে স্যাঙ্গার, এটা মাথায় রাখতে হবে। জিনোম সিকোয়েন্সের প্রবর্তক হচ্ছে স্যাঙ্গার। দেখো এই চ্যাপ্টারের কিছু বৈজ্ঞানিক নাম আমাদের মনে রাখতেই হবে, যেমন জিনোম সিকোয়েন্সিং এর প্রবর্তককে এফ স্যাঙ্গার।
পরীক্ষায় আসবে আমাদের পাটের জীবন রহস্য কে উন্মোচন করে? পাটের জিনোম সিকোয়েন্সিং করে কে? মাকসুদুল আলম, বাংলাদেশের গর্ব, তিনি কিন্তু মারা গেছে। ঠিক আছে। তো আমাদের এখানে জানতে হয় যে এখানে একটা চার্ট আছে, ক্রোমোজোম সংখ্যা, জিন সংখ্যা, খাট জোড়া। ক্রোমোজোম, জিন, খাট জোড়া, এই চার্টটা আমাদের জানতে হয়। ক্রোমোজোম, জিন, খার জোড়া। তো তিনটার জানবা, ইকোলাইয়ের জানবা। ইকোলাইয়ের ক্রোমোজোম থাকে একটা, জিন সংখ্যা 3200, ক্রোমোজোম একটা, জিন সংখ্যা 3200, আর খার জোড়া হচ্ছে 4.6 মিলিয়ন। মানুষেরটা জানবা, মানুষের ক্রোমোজোম কত আমাদের? মানুষের ক্রোমোজোম হচ্ছে 46, জিন হচ্ছে প্রায় 25,000 জিন রয়েছে মানুষের ক্ষেত্রে, আর খাট জোড়া বা বেস পেয়ার মানুষের ক্ষেত্রে কত? 3.2 বিলিয়ন। 3.2 বিলিয়ন। এই দুইটা জানলেই মোর দেন এনাফ, আর কিছু জানা লাগবে না। ঠিক আছে। জিনোম সিকোয়েন্সিং এর ক্ষেত্রে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে আমাদের হাতের ছাপ যেমন কারো সেম হয় না, ঠিক তেমনি ডিএনএ যদি আমরা দেখি ডিএনএ ম্যাপিংও সেম হবে না। এমনকি আইডেন্টিক্যাল টুইন যারা আছে তাদেরও ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সেম হয় না, যদিও তোমাদের বইয়ে বলা আছে আইডেন্টিক্যাল টুইনের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সেম হয়, বাট দেখা যায় আমাদের ডিএনএ এর মধ্যে কিন্তু মিউটেশন ঘটে, ইনভায়রনমেন্টাল ফ্যাক্টর ডিএনএ মিউটেশন ঘটার জন্য একটা দায়ী। সো আইডেন্টিক্যাল টুইনদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সেম হয় না, বইয়ে ভুল বলা আছে। তোমাদের বইয়ে বলা আছে ক্লোনিং এবং হচ্ছে যে আচ্ছা সিনথে তোলা হয় নাই, সরি তুমি একটু রিব্যাক করে ওই জিনিসটা একটু তুলে নাও কষ্ট করে। আইডেন্টিক্যাল টুইন আর ক্লোনিং এর হচ্ছে যে আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট সেম হয় না, তোমাদের বইয়ে বলেছে। আর কোন জীবের ডিএনএ, আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আমাদের কিসের মাধ্যমে করা হয়? আমাদের এই যে ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট, তো তোমাদের বই অনুযায়ী বলা আছে যে সেম হয় দুইটা ক্ষেত্রে আমাদের, একটা হচ্ছে ক্লোনিং আর একটা হচ্ছে মনোজাইগেটিক বা আইডেন্টিক্যাল টুইন এদের ক্ষেত্রে। আর ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট আমাদের করা হয় জেল, মানে পদ্ধতিটা কি? জেল ইলেকট্রোফোরেসিস, জেল ইলেকট্রোফোরেসিস। ওকে আচ্ছা, তোলা যদি শেষ না হয় আগের ভিডিওটা, এই ভিডিওটার আগে টানা যায়, আগে টেনে একটু দেখে নাও। আরেকটা লাইন আছে এখানে ইম্পর্টেন্ট, যে ইনসুলিন থাকে আমাদের 11 নং ক্রোমোজোমের, বলা হয়নি তখন, খাটো বাহুর শীর্ষে। মানে আমাদের যে ক্রোমোজোমগুলো আছে না, আমাদের নর্মালি আমাদের বডিতে ক্রোমোজোমগুলো সাবমেটাসেন্ট্রিক হয়। সাবমেটাসেন্ট্রিক মানে কি? একটা বাহু বড় আর একটা বাহু ছোট, তো এটাকে লম্বা বাহু বলে, এটাকে বলে খাটো বাহু। সো যে বাহুটা খাটো হয় সে খাটো বাহুর শীর্ষে থাকে ইনসুলিন তৈরির জিন, 11 নম্বর ক্রোমোজোম। লেখা যদি শেষ করতে না পারো তাহলে হচ্ছে ভিডিওটা একটু টেনে তারপর লেখাটা শেষ করো বা তুলে ফেলো, কারণ আমার দাঁড়ায় থাকার সামর্থ্য নেই। শেষ ক্লাস।